আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসি টিউটোরিয়ালস। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর জীববিজ্ঞানের চতুর্থ অধ্যায় হুইচ ইজ জীবনী শক্তি বায়োএনার্জেটিক্স, এই অধ্যায় নিয়ে খুব সীমিত সময়ের মধ্যে যতটুকু শিখা যায় এবং সর্বোচ্চ লেভেলে যতটুকু আমরা কভার করতে পারি, পুরো অধ্যায়ের মধ্যে সর্বোচ্চ লেভেলটাই আমরা কভার করার চেষ্টা করব। ওকে, আমি কিছু টপিক এখানে মেইন টপিক যেগুলো সেগুলো লিখে রেখেছি, জীবনী শক্তি, এটিপি ফসফোরাইলেশন, তারপর সালোক সংশ্লেষণ। তো আমরা যদি মোটামুটি এই অধ্যায়কে দুইটা ভাগে বিভক্ত করি, সেক্ষেত্রে এটাকে আসলে দুইটা ভাগে বিভক্ত করা যায় আলটিমেটলি। একটা হচ্ছে সালোক সংশ্লেষণ পার্ট আর একটা হচ্ছে শ্বসন পার্ট। আমরা সালোক সংশ্লেষণে কি দেখি? সালোক সংশ্লেষণ হচ্ছে ওই প্রক্রিয়া যে প্রক্রিয়ায় উদ্ভিদ, সবুজ উদ্ভিদ তার নিজের খাবার নিজে তৈরি করে, এবং শ্বসন হচ্ছে সেই খাবার। আমরা জানি আমরা খাবারের জন্য সমস্ত প্রাণীগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল, এবং আমরা সেই খাবার খেয়ে সেই খাবারে থাকা সঞ্চিত শক্তি যেভাবে কাজে লাগাই, সেই প্রক্রিয়াটাকেই আমরা শ্বসন বলি। আর তাইলে শ্বসন হয় হচ্ছে আমাদের খাবার খাওয়ার পরের ঘটনা, আর সালোক সংশ্লেষণ হচ্ছে খাবার তৈরির প্রক্রিয়া। ওকে, আমরা শুরু করি। প্রথম হচ্ছে জীবনী শক্তি। জীবনী শক্তি জিনিসটা কি? জীবনী শক্তি হচ্ছে শক্তি, অন্য কিছু না। আমরা ফিজিক্সে যেটা পড়ি শক্তি আলটিমেটলি সেটাই, কিন্তু এই শক্তিটা হচ্ছে স্পেসিফিক্যালি আমাদের জীবন চালানোর জন্য যে শক্তি প্রয়োজন হয়। জীবন চালানোর জন্য বলতে যে আমি হাত নাড়াচ্ছি, পা নাড়াচ্ছি, কিংবা কথা বলতেছি, ওভারঅল যাই করতেছি, এই যা যা কাজ সকল কিছু করার জন্য, কমপ্লিট করার জন্য আমার একটা শক্তি প্রয়োজন। এই যে শক্তি খরচ করে আমরা আমাদের জীবনে সকল জৈবিক কার্যকলাপ গুলো ঘটিয়ে থাকি, সেই শক্তিটাকে আসলে জীবনী শক্তি বলে, মানে অন্য কিছু না। এখন এই শক্তিটা আসলে আমরা পাই কোত্থেকে? এই শক্তিটা পাই আমরা এটিপি থেকে। এটিপি কি? এটিপি হচ্ছে, আমরা জানি যে সকল কিছুর একটা ইউনিট থাকে, যেমন দৈর্ঘ্যের ইউনিট মিটার কিংবা কিলোমিটার, ঠিক একইভাবে বা ভরের ইউনিট হচ্ছে কেজি কিংবা গ্রাম বলতে পারেন। ঠিক একইভাবে শক্তির, বায়োলজিতে শক্তির একক হচ্ছে এটিপি। আমরা এটিপি থেকেই আমাদের শক্তিগুলা পেয়ে থাকি। একটা এটিপি এর যদি স্পেসিফিক্যালি বলে রাখি, যে একটা এটিপি এর প্রান্তীয় ফসফেটে, 7.3 হ্যাঁ 7.3 কিলো ক্যালোরি পরিমাণ শক্তি জমা থাকে। তো আমরা এই শক্তিগুলাই আলটিমেটলি কাজে লাগিয়ে থাকি। যাই হোক, এখন এটিপি জিনিসটা কি সেটা একটু দেখি। আমরা জানি অ্যাডেনিন হচ্ছে ডিএনএ গঠনের একটা গাঠনিক উপাদান। অ্যাডেনিন হচ্ছে ডিএনএ গঠনের একটা গাঠনিক উপাদান। কারণ এই অ্যাডেনিনের সাথে যদি আমরা একটা রাইবোজ সুগার যুক্ত করতে পারি, বা এই অ্যাডেনিনের সাথে একটা রাইবোজ সুগার যুক্ত হয়ে এটা কনভার্ট হয় অ্যাডিনোসিনে। অ্যাডিনোসিন, ওই যে রাইবোজ ওজ, ওই জিনিসটাই ওসিন, অ্যাডিনোসিন এভাবে নামকরণ করা হয়েছে আর কি। যাই হোক, অ্যাডেনিন, অ্যাডিনোসিন। এখন এই অ্যাডিনোসিনের সাথে আমরা কি যুক্ত করছি? অ্যাডেনিনের সাথে একটা রাইবোজ সুগার। এখন এই অ্যাডিনোসিনের সাথে পর্যায়ক্রমে আমি ফসফেট, ইনঅর্গানিক ফসফেট, যেটাকে পিআই বলা হয়, ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট যুক্ত করব। প্রথমে আমি যদি একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করি, কিংবা একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে অ্যাডিনোসিনটা হয় এএমপি, আমি শর্ট ফর্মে লিখি এএমপি, অ্যাডিনোসিন মনোফসফেট। মনো মানে এক, তাহলে একটা পিআই বা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এএমপি গঠন করলো। তারপর পর্যায়ক্রমে আর একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এএমপি থেকে এডিপি তে কনভার্ট হয়, অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট। ডাই মানে দুই, মানে পর্যায়ক্রমে দুইটা ফসফেট যুক্ত হয়ে দুইটা ফসফেট যুক্ত হইলো, এই জন্য আমরা অ্যাডিনোসিন ডাইফসফেট বলতেছি। এরপর আরো একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটা কনভার্ট হয় এটিপি তে, এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অর্থাৎ তিনটা ফসফেট, ট্রাই মানে তিনটা ফসফেট যুক্ত হয়েছে পর্যায়ক্রমে, একটা, দুইটা এবং তিনটা। এভাবে করে আমাদের অ্যাডিনোসিন ট্রাইফসফেট গঠিত হয়েছে। এই অ্যাডিনোসিন ট্রাইফসফেটকেই আমরা এটিপি বলি। এখন কাহিনীটা কি? কিভাবে এটিপি বা এডিপি বা এএমপি এগুলো গঠিত হয়? হচ্ছে আমরা যে খাবার খাই, খাবারে এক ধরনের সঞ্চিত রাসায়নিক শক্তি থাকে। ওই শক্তিটা কোথা থেকে আসে আমরা পরবর্তী ক্লাসের পরবর্তী অংশে দেখব। ওই শক্তিটা এখানে একটা এডিপি কে একটা ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত করে রাখে, এবং যুক্ত করে এটিপি তে কনভার্ট করে রাখে। অর্থাৎ এডিপি, আমার এক হাতে এডিপি, এক হাতে ইনঅর্গানিক ফসফেট, আমি এটাকে যুক্ত করে রাখছি, আমি হচ্ছি সেই শক্তি। এখন যখন আমাদের জৈবিক কার্যকলাপের জন্য শক্তির প্রয়োজন হয়, এগুলো আমাদের দেহের মধ্যে থাকে। এখন আমি যে এখন কথা বলতেছি কিংবা হাত নাড়াচ্ছি বা যাই করতেছি, বুঝাচ্ছি, এই জিনিসগুলো করতে আমার শক্তির প্রয়োজন হচ্ছে। এখন আমার শরীরের ভিতরে থাকা এটিপি গুলো, ওই যেই শক্তিটা এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটকে যুক্ত করে রাখছিল, সেই শক্তিটা এডিপি কে এবং ইনঅর্গানিক ফসফেটকে ছেড়ে দিলে কি হয়? এটিপি থেকে এডিপিটা আলাদা হয়ে যায় এবং ইনঅর্গানিক ফসফেটটাও আলাদা হয়ে যায়। এদেরকে যুক্ত করে রাখার জন্য যে শক্তিটা ব্যবহার হয়েছিল সেটা নির্গত হয়ে যায়।
এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করতে শক্তি দিতে হয়, মানে বাইরে থেকে শক্তি অর্থাৎ খাদ্য থেকে সঞ্চিত খাদ্যের সঞ্চিত শক্তিটা আমরা কাজে লাগিয়ে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটকে যুক্ত করে এটিপিতে কনভার্ট করে রাখি, সেই শক্তিটা এই দুটাকে যুক্ত করে রাখে এবং আমাদের যখন প্রয়োজন হয় এই এটিপিটা আবার ভেঙে যায়, ভেঙে আলাদা হয়ে যায় এবং যেই শক্তিটা তাদেরকে যুক্ত করে রাখার জন্য প্রয়োজন ছিল সেই শক্তিটা বের হয়ে যায় এবং সেই শক্তিটাই আমরা আমাদের জৈবিক কার্যকলাপের জন্য ব্যবহার করি, যেটাকে আমরা জীবনী শক্তি বলতেছি। যাই হোক, এটা হচ্ছে আমাদের জীবনী শক্তির কাহিনী। এখন বিষয় হচ্ছে এই যে এটিপি থেকে এটিপিতে কনভার্ট হচ্ছে, অর্থাৎ এটিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি হচ্ছে, এই ঘটনাটাকে আমরা বলি ফসফোরাইলেশন। এই ঘটনাটাকে বলি আমরা ফসফোরাইলেশন। এবং আবার আমরা দেখতেছি যে আমাদের যখন শক্তির প্রয়োজন হয় এটিপিটা ভেঙে আবার এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট আলাদা হয়ে যায়। এই ঘটনাটাকে আবার বলে ডিফসফোরাইলেশন। এই ঘটনাটাকে বলে ডিফসফোরাইলেশন, ফসফোরাইলেশন। আই হোপ এখান দিয়ে দেখা যাচ্ছে। দেখো তাহলে ডিফসফোরাইলেশন এটা দেখা যাচ্ছে, তাই না? ওকে, এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট আলাদা আলাদা হয়ে যাওয়া এটিপি থেকে, এটাকে বলে ডিফসফোরাইলেশন। এবং এডিপি আর ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপিতে রূপান্তরিত হওয়া, এই ঘটনাটাকে বলে ফসফোরাইলেশন। আমি আশা করি আমি এটিপি ফসফোরাইলেশন এই জিনিসগুলা বলতে মানে বুঝাতে পারছি। এরপর 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 যেটা আমি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা দেখা যায় যে আমরা দৈনন্দিন জীবনে আমাদের অনেক কিছু প্রয়োজন হয়, আমাদের জীবনে আমাদের বিভিন্ন অ্যাক্সেসরিজের প্রয়োজন হয়, সেগুলোর জন্য আমরা কি করি, আমরা টাকা দিই। হ্যাঁ, টাকা দিয়ে আমরা এগুলো কিনি। ঠিক একইভাবে আমাদের দৈনন্দিন জীবনে যে শক্তিটার প্রয়োজন হয় সেই শক্তিটার জন্য আমাদেরকে কি খরচ করতে হয়, এটিপি গুলা খরচ করতে হয়। এটিপি গুলো আমরা খরচ কেমনে করি, এটিপি ভেঙে এটিপি এবং পিএ তে কনভার্ট করে ফেলি, শক্তিটা আমরা নিয়ে ফেলি, এভাবে আমরা এটিপিটা খরচ করি। ওকে, এই যে আমরা এটিপি কে খরচ করে আমাদের দৈনন্দিন জীবনের শক্তিগুলা পাচ্ছি, এই জন্য এটিপি কে বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রাও বলা হয়। জৈব মুদ্রাও বলা হয়, জৈব মুদ্রা, অথবা এটাকে আরেকভাবে বলা হয় শক্তি মুদ্রা। শক্তি মুদ্রা, বায়োলজিক্যাল কয়েন অথবা এনার্জি কয়েন। এনার্জি কয়েন, এই বায়োলজিক্যাল কয়েন। ওকে, বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা বলা হয় এবং শক্তি মুদ্রা বা এনার্জি কয়েন বলা হয়। কেন? কারণ এইটা খরচ করার মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনের জন্য যে শক্তি প্রয়োজন সেই শক্তিটা পেয়ে থাকি। ওকে, আই হোপ এটা বুঝতে পারছি আমরা। এরপরে এই জিনিসটা আমরা কি করতেছি, আমরা কি দিনে একবার ভাত খাই, সপ্তাহে একবার, মাসে একবার, এরকম, নাকি দিনে 3 বার বা 2 বার অ্যাটলিস্ট খাই? তো যেহেতু আমরা প্রত্যেক বেলায় আমরা খাবার খাই, সেই খাবারে কিছু সঞ্চিত শক্তি থাকে। ওই সঞ্চিত শক্তি কি করে, আমাদের এডিপি, আমাদের শরীরে দেহে অনেক এডিপি আছে, ইনঅর্গানিক ফসফেট আছে, তাদেরকে যুক্ত করে রাখে, যুক্ত করে এটিপিতে কনভার্ট করে। আমাদের যখন প্রয়োজন হয় সেই এটিপি ভেঙে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটটা আলাদা হয়, শক্তিটা আমরা ব্যবহার করি। পরবর্তীতে আমরা আবার ভাত খাই কিংবা আমরা আবার খাবার খাই, খাবার খাইলে ওই যুক্ত হয়ে কি হয়, এটিপিতে কনভার্ট হয়। এখন এটিপিতে কনভার্ট হওয়ার পর আবার আমাদের শক্তির প্রয়োজন হয় কাজ করার জন্য, আমরা আবার ডিফসফোরাইলেশন প্রক্রিয়ায় এটিপিটাকে ভাঙি, এটিপি এবং ইনঅর্গানিক ফসফেটে আলাদা হয়, শক্তিটা আবার কাজে লাগাই, আবার পরবর্তীতে খাবার খাই, খাবার থেকে সঞ্চিত শক্তি আবার এগুলোকে যুক্ত করে। তার মানে এটা বারবার সাইকেল আকারে চলছে। এই জন্য এই স্পেসিফিক এটিপিটাকে আমরা রিচার্জেবল ব্যাটারি বলি। রিচার্জেবল ব্যাটারি, রিচার্জেবল ব্যাটারি বলা হয়, কারণ এটা বারবার রিচার্জ করা যাচ্ছে। আমাদের ফোনে যেরকম চার্জ সেগুলো আমরা আবার চার্জ দিই, ঠিক একইভাবে আমাদের এটিপি যখন এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটে রূপান্তরিত হয়ে যায়, আমরা আবার শক্তি দিয়ে ওইটাকে আবার এটিপিতে কনভার্ট করি। ওকে, আমি হোপফুলি যতটুকু বুঝাইতে চাচ্ছি ততটুকু বুঝাইতে পারছি। যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কিছু না বুঝে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন যে আপনার কোন স্পেসিফিক জিনিসটা বুঝতে কষ্ট হচ্ছে, আমরা চেষ্টা করবো আপনাকে ওখানে আবার বুঝাই দেবার। ওকে, তো মোরলেস আমরা এটিপি বুঝছি, আমরা জীবনী শক্তি বুঝছি। এবার আমাদের মেইন পার্ট যেটা এই অধ্যায়ের, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ এবং শ্বসন। তার মধ্যে আমরা সালোক সংশ্লেষণ নিয়ে যা যা শিখা সম্ভব সেগুলো শিখতেছি। সালোক সংশ্লেষণ যদি আমরা শিখতে চাই, সেটা হচ্ছে মেইনলি মাটিস্থ পানি এবং বাতাসের কার্বন ডাই অক্সাইডের সাহায্যে বাতাসের কার্বন ডাই অক্সাইডের সাহায্যে না থাক বাতাসের কার্বন ডাই অক্সাইডের সাহায্যে এবং মাটিস্থ যে পানি, সে পানির সাহায্যে সূর্যের আলোর উপস্থিতিতে পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোফিলে একটা বিক্রিয়া ঘটে। ওই বিক্রিয়াটাকেই আমরা সালোক সংশ্লেষণ বলি এবং ওই বিক্রিয়াটাই
ওই বিক্রিয়াটাই হলো সেই বিক্রিয়া যে বিক্রিয়ার কারণে সবুজ উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে এবং আমরা ওই খাবার খেয়েই বেঁচে আছি। ওকে, বিক্রিয়াটা যদি আমরা একটু দেখি, বিক্রিয়াটা হচ্ছে এরকম যে পানির সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করবে কার উপস্থিতিতে, লাইট এবং ক্লোরোফিলের উপস্থিতিতে কি উৎপন্ন করবে, খাবার C6H12O6। এটা হচ্ছে আমাদের মেইন খাবার বা শর্করা জাতীয় খাদ্য, শর্করা। তারপর এটার সাথে উৎপন্ন হয় হচ্ছে পানি এবং অক্সিজেন। হ্যাঁ, ওকে, এখানে যদি সমতা করি, এটা লাগে 12 অণু, এটা লাগে 6 অণু, গ্লুকোজ 1 অণু উৎপন্ন হয়, এটা 6 অণু উৎপন্ন, অক্সিজেনও 6 অণু উৎপন্ন হয়। এখন এটা দেখতে দেখা যাচ্ছে খুব ইজি, বাট এটা আসলে এত ইজি না। সালোক সংশ্লেষণ দুইটা ধাপে ঘটে, একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায় এবং আরেকটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নির্ভর পর্যায় কি, এমন একটা পর্যায় যেখানে আলোক নির্ভর মানে আলোর উপর নির্ভরশীলতা আছে, অর্থাৎ এমন একটা পর্যায় যেখানে আলোর প্রয়োজনীয়তা আছে। আলোক নিরপেক্ষ পর্যায় কি, যেখানে আলো থাকলেও সমস্যা নাই, আবার না থাকলেও সমস্যা নাই, আলোক নিরপেক্ষ এমনি হইতে পারে, আলো ছাড়াই হইতে পারে। ওকে, তাহলে আমরা যদি এই স্টেপটা দেখি, এটা এখানে কিন্তু পুরাটা একসাথে ঘটে না, এই পুরা বিক্রিয়াটা দুইটা ধাপে ঘটে। প্রথমে আলোক নির্ভর পর্যায়ে বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ, লাইট ডিপেন্ডেন্ট ফেজটা আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আমি যদি বলি, সেটা হচ্ছে এই ধাপে পানি নিয়ে কাজ হয়। পানি নিয়ে কি কাজ হয়, আমরা জানি উদ্ভিদের দুইটা পরিবহন টিস্যু আছে, একটা হচ্ছে জাইলেম এবং আরেকটা হচ্ছে ফ্লোয়েম। এই দুটো হচ্ছে উদ্ভিদের পরিবহন টিস্যু। জাইলেম কি করে, মাটিতে যে পানি আছে এই পানিটা সে পাতায় নিয়ে আসে। কে, জাইলেম, সে পাতায় নিয়ে আসে। আমি যদি পাতাটা একটু আঁকার চেষ্টা করি, পাতার কোথায় নিয়ে আসে, স্পেসিফিক্যালি মেসোফিল টিস্যুতে। আমি যদি মনে করেন, এটা যদিও পাতার মেসোফিল টিস্যুতে অনেক ক্ষুদ্র, আমি তারপরে এখানে মনে করেন বড় করে আঁকতেছি, এটা হচ্ছে মেসোফিল, এটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে মেসোফিল, এটা হচ্ছে মেসোফিল। ওকে, এই মেসোফিল টিস্যুতে জাইলেম মাটিস্থ পানি যেটা সেটা মূলের মাধ্যমে গ্রহণ করে মেসোফিল টিস্যুতে নিয়ে আসে। তো পানিটা এখানে আসলো, মেসোফিল টিস্যুতে আসলো। এখন এই পাতার মেসোফিল টিস্যুতে ক্লোরোফিলের একটা ক্ষমতা আছে, সে সূর্যের আলো গ্রহণ করতে পারে এবং সেই, আমরা জানি সূর্যের, পৃথিবীতে যত শক্তি আছে সকল শক্তির উৎস হচ্ছে মেইনলি সূর্য। সৌর শক্তিকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন প্রকার শক্তিতে কনভার্ট করে সেই শক্তিগুলা আমাদের বিভিন্ন কাজে ইউজ করি। ঠিক একইভাবে এখানেও খাবারের মধ্যে যে শক্তিটা থাকে সেটা আলটিমেটলি সৌর শক্তিটাই আসে। তো সূর্য থেকে যে আলোটা আসে, আলোটা আসলে শুধু আলো বললে ভুল হবে, এটা মেইনলি 680 থেকে 700 এই ন্যানোমিটার রেঞ্জের যে আলো। আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য, আলোর বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য আছে। আশা করি, আই হোপ যে আপনারা তরঙ্গ দৈর্ঘ্য কি সেটা বুঝেন। আর যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্টে বলবেন, আমরা এটা ফিজিক্সের, যদিও আমরা ফিজিক্সের একটা ক্লাস দিয়ে ওই জিনিসটা বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। ওকে, 680 to 700 এই ন্যানোমিটারের মধ্যে যে তরঙ্গ দৈর্ঘ্যে যে আলো, সেই আলোটা, যে ফোটনটা সে আসে, এসে সেই শক্তিটাকে কাজে লাগায় আমার যেই H2O এটাকে ভাঙে। এটাকে কি করে, ভাঙে। ভেঙে এখান থেকে অক্সিজেনটা বের হয়ে যায় কিসের মাধ্যমে, পত্ররন্ধ্রের মাধ্যমে। কি বের হয়ে যায়, অক্সিজেন পত্ররন্ধ্রের মাধ্যমে বের হয়ে যায়। অক্সিজেন গেলে এখানে আর কি আছে, হাইড্রোজেন। হাইড্রোজেনটা কনভার্ট হয়ে যায় H+, অর্থাৎ হাইড্রোজেন আয়নে পরিণত হয়। এবং এখানে আরেকটা জিনিস উৎপন্ন হয়, সেটা হচ্ছে একটা মানে ইলেকট্রন উৎপন্ন হয়। এখানে আরেকটা জিনিস উৎপন্ন হয়, সেটা কি, ইলেকট্রন। এখন এখানে অলরেডি পাতায় NADP থাকে, এই NADPর সাথে এই যে হাইড্রোজেন আয়ন যেটা উৎপন্ন হয়েছে পানি থেকে, সেই হাইড্রোজেন আয়নটা যুক্ত হয়ে NADPH তৈরি করে, NADPH2 এটা গঠন করে। এবং এই যে ইলেকট্রন, এটা বিভিন্ন কি বলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে এটা বিভিন্ন প্রক্রিয়ায় এটিপি রূপান্তরিত করে বা এটিপি উৎপন্ন করে। ওকে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে এটিপি উৎপন্ন করে। এবং এটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে চক্রিক এবং একটা হচ্ছে অচক্রিক। সেটা আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে, এইচএসসি লেভেলে গেলে আমরা শিখবো। যাই হোক, এখন আমরা যেটা জানি সেটা হচ্ছে যে কোনো জৈবিক কার্যকলাপ বা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শক্তির প্রয়োজন হয়। তাহলে সালোক সংশ্লেষণ নিজেও একটা প্রক্রিয়া। তাহলে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য যেই শক্তিটা প্রয়োজন, সেই শক্তিটা হচ্ছে এটা। সেই শক্তিটাই আমরা আলোক নির্ভর পর্যায়ে গঠন করি এবং এই দুইটা শক্তিকে, এটিপি এবং NADPH2, এই দুটাকে একসাথে আত্তীকরণ শক্তি
বলা হয়। এবং এই আত্মীকরণ শক্তিগুলোই পরবর্তী ফেজ, যেটা আমাদের যে অন্ধকার পর্যায়ে বা আলোক নিরপেক্ষ পর্যায়, সেই অন্ধকার পর্যায়ে বা আলোক নিরপেক্ষ পর্যায়টা ঘটানোর জন্য এই দুইটা জিনিস থেকে আমরা শক্তিটা পাবো। যাই হোক, আই হোপ যে আমাদের মোটামুটি যে আলোক নির্ভর পর্যায়ে যা বোঝানোর দরকার স্বল্প সময়ের মধ্যে সম্পূর্ণ টুকু আমরা বুঝিয়ে ফেলেছি। তোমরা যদি স্পেসিফিকলি আমরা যদি এটা কমপ্লিটলি বুঝাইতে চাই, সেক্ষেত্রে এটা মানে অনেক লম্বা ভিডিও হবে এবং এখানে শেখার মতো অনেক কিছু আছে। তো আমার অপিনিয়ন থাকবে তোমরা বইয়ের রিডিং পড়াগুলোও ভালো করে পড়িও এবং বুঝে বুঝে পড়িও। যাই হোক, তো আমরা স্বল্প সময়ের মধ্যে আলোক নির্ভর পর্যায়ে যা কিছু শেখা সম্ভব সবকিছু শিখে ফেলেছি। এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি, একটু সমস্যার কারণে বোর্ডটা মুছতে হয়েছে, আবার লিখতেছি এগুলা। 680 থেকে 700 ন্যানোমিটার। ওকে, তো কেউ যদি চাও এখানে স্ক্রিনশট নিতে কিংবা লিখে নিতে, পজ করে লিখে নিতে পারো। ঠিক আছে, ওকে, আমি এটা মুছে দিচ্ছি। এরপরের আমাদের ধাপ যেটা, সেটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায় তথা অন্ধকার পর্যায়, যেটাকে আমরা বলি। এখন অন্ধকার পর্যায় যেটা, সেটা কিন্তু সব সময় একই না। কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে সেটা একরকম, আর কিছু উদ্ভিদের ক্ষেত্রে সেটা আরেক রকম। এখন এই ধরনের তিনটা প্রক্রিয়ার কথা তোমাদের বইতে বলা আছে। ওই তিনটা প্রক্রিয়ার মধ্যে দুইটা প্রক্রিয়ার একটু বর্ণনা দেওয়া আছে, যার মধ্যে একটাকে স্পেসিফিক্যালি মেইনলি পড়ানোর জন্য দেওয়া আছে। সেটা হচ্ছে ক্যালভিন চক্র। বিজ্ঞানী ক্যালভিন এই চক্রটা আবিষ্কার করছে। এইটার আরেক নাম হচ্ছে C3 চক্র। C3 চক্র কেন বলা হয়? কারণটা আমি একটু পরে বলতেছি। এই যে C3 চক্র যেটা, এই C3 চক্র কিছু স্পেসিফিক উদ্ভিদের ক্ষেত্রে হয়, আবার কিছু স্পেসিফিক উদ্ভিদের ক্ষেত্রে আবার আরেক ধরনের প্রক্রিয়া হয়, যেটাকে আমরা C4 চক্র বলি। যাই হোক, আমরা প্রথমে C3 চক্রটা দেখি। তো কিছু উদ্ভিদ আছে যেগুলোতে এই C3 চক্রের মাধ্যমে আমাদের অন্ধকার পর্যায়টা সম্পন্ন হয়। এই পর্যায়ে কি হয়? উদ্ভিদের শরীরে রাইবোলোজ 1,5-বিস ফসফেট নামক একটা যৌগ থাকে। রাইবোলোজ 1,5-বিস ফসফেট মানে কি? রাইবোলোজ হচ্ছে একটা 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, এবং সেই রাইবোজ সুগারের 1 নাম্বার এবং 5 নাম্বার কার্বনে ফসফেট আছে। বিস মানে হচ্ছে 2, ওই যে আমরা ডাই পড়ছি না, এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট, দুইটা ফসফেট। বিস মানে ওরকম ডাই এর মতো 2, আমরা এটাকে ডাইফসফেট বলতে পারি। তো রাইবোলোজ 1,5-বিস ফসফেট মানে হচ্ছে রাইবোলোজ একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা, যে শর্করার 1 নাম্বার এবং 5 নাম্বার কার্বনে কি থাকে? ফসফেট যুক্ত থাকে। এখন এই রাইবোলোজ 1,5-বিস ফসফেটটা কাজ শুরু করে এবং পথে এখানে একটা এনজাইম আছে রুবিস্কো, ওই রুবিস্কো এনজাইমের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এই যে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে আমরা একসাথে যে বলতেছি এটা উৎপন্ন হয়, আসলে একসাথে উৎপন্ন হয় না। প্রথমে পানিটা ভেঙে আলোক নির্ভর পর্যায়ে কাজ হয়ে যায় এবং পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইডের কাজটা আসে। কারণ কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা যৌগ। কয় কার্বন বিশিষ্ট? 5 কার্বন বিশিষ্ট একটা যৌগ। এখন এই যৌগটা পরবর্তীতে একটা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে রুবিস্কো এনজাইমের সাহায্যে, এবং 6 কার্বন বিশিষ্ট, আগে ছিল 5 কার্বন, এখানে কার্বন ডাইঅক্সাইডের একটা কার্বন, 6 কার্বন বিশিষ্ট একটা অস্থায়ী কিটো অ্যাসিডে রূপান্তরিত হয়। অস্থায়ী কিটো সম্ভবত কদীর্ঘিকার, ওকে, কিটো অ্যাসিডে রূপান্তরিত হয়। ওকে, মোটামুটি অস্থায়ী একটা কিটো অ্যাসিডে রূপান্তরিত হয়, এবং এটা কিন্তু অস্থায়ী, এই জন্য এটা খুব দ্রুত ভেঙে যাবে, অর্থাৎ এটা অন্য কিছুতে কনভার্ট হয়ে যাবে। এবং সেটা কি? সেটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিডে। ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটাতে কিটো অ্যাসিডটা ফসফোগ্লিসারিকে রূপান্তরিত হয়ে যায়, এবং এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ। কয় কার্বন? 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ। তাহলে আমাদের ছিল হচ্ছে 6 কার্বন, 5 কার্বন এখানে ছিল, একটা কার্বন গ্রহণ করে 6 কার্বন, কিন্তু এটা তো 3 কার্বন, বাকি 3 কার্বন কই? আসলে এটা উৎপন্ন হয় 2 অণু। কয় অণু? 2 অণু। তাহলে প্রত্যেক অণুতে যদি 3 কার্বন হয়, তাহলে 2 অণুতে টোটাল 6টা কার্বন হয়ে যায়। এরপরে এখানে কিন্তু আরো অনেক স্টেপ আছে, অনেক কিছু হয়, অনেক কিছু ঘটে। এখানে ঘটার মাধ্যমে এটা খুবই আরো কমপ্লেক্স, এত ইজি না। তবে তোমাদের লেভেলে এতটুকু জানলেই মোটামুটি হবে, বা আরেকটু বিস্তারিত লেভেলে আমরা চেষ্টা করব সালোক সংশ্লেষণের উপর আলাদা একটা ক্লাস দেওয়ার, শ্বসনের উপর আলাদা একটা ক্লাস দেওয়ার। তাহলে ওই ক্লাসে একসাথে শুধু সালোক সংশ্লেষণ পড়াইলে সম্পূর্ণটা পড়ানো সম্ভব। যেহেতু আমরা ওভারঅল অধ্যায় পড়াচ্ছি, তো আমাদের যতটুকু জানা প্রয়োজন ততটুকু জানতেছি আমরা আপাতত। তো এটার পরে এখান দিয়ে
আমাদের যেটা শর্করা, যে মেইন প্রোডাক্ট আমাদের শর্করা, সেটা উৎপন্ন হয় ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে। শর্করা উৎপন্ন হয়, যেটাকে আমরা গ্লুকোজ বলতে পারি, ফ্রুক্টোজ বলতে পারি, গ্লুকোজ। হ্যাঁ, হ্যাঁ, গ্লুকোজ উৎপন্ন হয় শর্করা। তো এবং আরেক দিক দিয়ে এটা আবার রাইবোলোজ 5 ফসফেটে রূপান্তরিত হয়। 5 ফসফেট, অর্থাৎ আমার একটা রাইবোজ সুগার যেটা 5 নাম্বার কার্বনে কি আছে, ফসফেট আছে। এখানে কিন্তু 20 নাই, কারণ এখানে ফসফেট আছে একটা। এবং তারপর আবার কিছু প্রক্রিয়ার পর, কিছু ইকুয়েশনের পর, রাইবোজ 5 বিস ফসফেট থেকে 1 নাম্বার কার্বনে আরেকটা ফসফেট যুক্ত হয়, রাইবোজ 1,5 বিস ফসফেট কনভার্ট হয়। ওকে, তাহলে এই যে এভাবে মানে এই প্রক্রিয়ার এটা হচ্ছে শুরুর প্রোডাক্ট এবং এটা হচ্ছে অস্থায়ী প্রোডাক্ট। এই প্রক্রিয়া শুরু হওয়ার পর একটা স্থায়ী প্রোডাক্ট হচ্ছে এটা, সর্বপ্রথম স্থায়ী প্রোডাক্ট হচ্ছে। এবং এটার কার্বন সংখ্যা কয়টা? 3টা। এই জন্য এই চক্রকে আমরা C3 চক্র বলি। কেন? কারণ এই চক্রে যে স্থায়ী পদার্থটা প্রথমে উৎপন্ন হয় সেটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। এবং এটাকে আরেক নামে বলা হয় ক্যালভিন চক্র। কেন? কারণ এই চক্রের আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী ক্যালভিন, এবং আরেকজন আছে হোপফুলি বিজ্ঞানী ব্যাসাম ভাই, নামটা আমার ঠিক খেয়াল আসতেছে না, এরকম কেউ। ওকে, এটাকে ক্যালভিন চক্র এবং C3 চক্র বলা হয়। C4 চক্র একই। C4 চক্রে কি হয়? প্রথম যে স্থায়ী পদার্থ থাকে সেটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, জাস্ট সেটাই, এই জন্য এটাকে C4 চক্র বলা হয়। এখন কিছু উদ্ভিদ আছে যে উদ্ভিদগুলোর মধ্যে এই প্রক্রিয়ায় অন্ধকার পর্যায়টা ঘটে, এজন্য ওই উদ্ভিদগুলোকেও C3 উদ্ভিদ বলে। আবার কিছু উদ্ভিদ আছে যেগুলোতে এটা ঘটে না, অন্ধকার পর্যায়ে C4 চক্র যেটা সেটা ঘটে, সেই উদ্ভিদগুলোকে C4 উদ্ভিদ বলা হয়। ওকে, তাহলে আমাদের যে মেইন প্রোডাক্ট এই বিক্রিয়ার মাধ্যমে যে শর্করা, সেই শর্করা আমাদের এই প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়েছে। এবং আমাদের যে অক্সিজেন, আমরা যে অক্সিজেনটা নিই, আসলে ওই অক্সিজেনটা আমাদের ওই যে আলোক নির্ভর পর্যায়ে প্ররন্ধ্রের মাধ্যমে বের হয়ে গেছিল সেটা। যাই হোক, আমাদের এরই মাধ্যমে আমাদের সালোক সংশ্লেষণের মোটামুটি সব শেষ। এবার আমরা শ্বসনে যাব। ওকে, এবার শ্বসন জিনিসটা কি? শ্বসন জিনিসটা হচ্ছে এই যে উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে মাটিস্থ পানি এবং বাতাসের কার্বন ডাই অক্সাইডকে কাজে লাগিয়ে ক্লোরোফিলের সাহায্যে শর্করা জাতীয় খাবার উৎপন্ন করলো। এই খাবারে সে ওই যে সৌরশক্তিটা গ্রহণ করলো, সেই সৌরশক্তিটাকে রূপান্তরিত করে রাসায়নিক শক্তিতে কনভার্ট করে খাবারের মধ্যে দিল, এবং সেই খাবার তার নিজের জীবন ধারণের জন্য যতটুকু খাবার প্রয়োজন সে নিজে সেগুলা গ্রহণ করে। এবং বাড়তি খাবার সেগুলো হচ্ছে আমাদের জন্য বা ফলমূল আকারে বের করে রাখে, এবং সেই ফলমূল বা উদ্ভিদের আদার্স জিনিসপত্র খেয়ে আমরা বেঁচে থাকি, প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে। ওকে, তাহলে আমরা যে খাবার খাই, ওই খাবারের শক্তিটা কোথেকে আসে? ওই যে আলোক নির্ভর পর্যায়ে যে সৌরশক্তি, সেটা থেকে আসে। এবং আমরা খাবার খাওয়ার হলে একটা জিনিস হচ্ছে, আচ্ছা এটা মুছে দিই, একটা মুছে দিই। ওকে, এবার আমরা করব হচ্ছে শ্বসন। শ্বসন আবার 2 প্রকার, একটা হচ্ছে সবাত শ্বসন আর একটা হচ্ছে অবাত শ্বসন। সবাত শ্বসন কি, অবাত শ্বসন কি? সাধারণত উন্নত শ্রেণীর জীবদের মধ্যে যে শ্বসন দেখা যায় সেই শ্বসনটাকে সবাত শ্বসন বলে, এবং নিম্ন শ্রেণীর জীবদের মধ্যে যে শ্বসন দেখা যায় সেটাকে অবাত শ্বসন বলে। এখন সবাত শ্বসন আসলে জিনিসটা কি, যেটা উন্নত শ্রেণীর জীবদের মধ্যে হয়? সবাত শ্বসন জিনিসটা হচ্ছে এমন প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে খাদ্য বস্তু জারিত হয়ে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এখন আমরা শ্বসনের জন্য কি প্রয়োজন? অক্সিজেনের উপস্থিতির প্রয়োজন। সেই অক্সিজেন আমরা কোথা থেকে পাই? গাছ থেকে পাই বা উদ্ভিদ থেকে পাই, সালোক সংশ্লেষণের মাধ্যমে। সেই অক্সিজেন কাজে লাগাই আমরা শ্বসন ঘটাই এবং আমরা শক্তিগুলা নিই। এবং শ্বসনের মধ্যে আবার কি উৎপন্ন হয়? শক্তি এবং কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড আবার আমরা ছেড়ে দিই, সেই কার্বন ডাই অক্সাইড আবার উদ্ভিদ গ্রহণ করে পানি এবং কার্বন ডাই অক্সাইডের সাহায্যে খাবার তৈরি করে। তার মানে আমরা পরস্পরের উপর নির্ভরশীল, কেউ কাউকে ছাড়া আসলে আমাদের জীবন ধারণ করতে পারবো না। যাই হোক, আমরা প্রথমে শ্বসন যেটা, সেই শ্বসনটা আমরা দেখি সবাত শ্বসন, যেটা আমাদের মধ্যে হয়। তো সবাত শ্বসন হচ্ছে কি? অক্সিজেনের উপস্থিতিতে খাদ্য বস্তু জারিত হয়ে বিপুল পরিমাণ শক্তি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করার প্রক্রিয়া। জিনিসটা যদি আমরা দেখি, জিনিসটা অনেকটা এরকম যে খাদ্য বস্তু হচ্ছে, সাপোজ আমরা যে গ্লুকোজটা পাইছি সেটা, এবং এটার সাথে এটা কিসের উপস্থিতিতে হয়? অক্সিজেনের উপস্থিতিতে হয়। কি উৎপন্ন করে? এটা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে এবং পানি উৎপন্ন করে এবং শক্তি উৎপন্ন করে কাহিনীটা হচ্ছে এইরকম। এখন এটা হচ্ছে, যদি সমাধান করি, এটা হচ্ছে 6, এটাও 6, এটাও 6 অণু উৎপন্ন করে এবং শক্তি উৎপন্ন করে আসলে 38টা এটিপি। কয়টা এটিপি? 38টা
এটিপি কিভাবে উৎপন্ন করে সেটা আমরা একটু পরে দেখতেছি। এবার সবাত শ্বসন, এটা হচ্ছে সবাত শ্বসন, বাই দ্য ওয়ে এটা হচ্ছে সবাত শ্বসন। শ্বসন দুই প্রকার, সবাত এবং অবাত, তার মধ্যে হচ্ছে সবাত শ্বসন। সবাত শ্বসন সম্পর্কে এবার বিস্তারিত যদি বলতে চাই, সবাত শ্বসনে 4টা স্টেপ আছে। 4টা স্টেপের প্রথম দুইটা হয় হচ্ছে আমরা কোষে হয়, সব 4টা স্টেপই কোষের প্রথম দুইটা হয় সাইটোপ্লাজমে এবং পরের দুইটা হয় মাইটোকন্ড্রিয়াতে। সবাত শ্বসনের প্রথম দুইটা স্টেজ হয় সাইটোপ্লাজমে কমপ্লিট হয় এবং পরের দুইটা স্টেজ মাইটোকন্ড্রিয়াতে কমপ্লিট হয়। তো প্রথমে আমরা যদি দেখি যে এটা আসলে হয় কিভাবে, আচ্ছা এটা থাকুক। আমরা যদি প্রথমে দেখি, প্রথমে এক গ্লুকোজ, গ্লুকোজ মানে এই যে এটা গ্লুকোজ, তোমাদের বইতে এই 4টা দিয়ে আছে। গ্লুকোজ জারিত হয়ে এখান দিয়ে এই একটা পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হয়, পাইরুভিক অ্যাসিড, এবং এখানে আর একটা পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হয়। এটা আসলে মানে গ্লুকোজ ভেঙে দুই পাশে যে দুইটা পাইরুভিক অ্যাসিডে অ্যাসিড রূপান্তরিত হয় এরকম না, জাস্ট এটা অর্থাৎ একটা গ্লুকোজ ভেঙে দুইটা পাইরুভিক অ্যাসিড এ পরিণত হয় এবং আমরা সেটা দেখানোর জন্য দুই পাশে দিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং এই পদ্ধতিটাকে বা এই স্টেপটাকে বলে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস। আচ্ছা, গ্লাইকোলাইসিস, লাইসিস শব্দটা শুনে আমার একটা জিনিস মনে আসছে। আমরা এটা জাস্ট একটা ছোট করে বলে দিই, আমরা পাতার মধ্যে দেখছিলাম না পানিটা ভাঙে, H2O ভেঙে H প্লাস হয়, তারপর E মাইনাস হয়, তারপর NADP সাথে যুক্ত NADP H2 হয়, E ইলেকট্রনটা ATP তে কনভার্ট হয়, অক্সিজেনটা বের হয়ে যায় পাত্রপত্রের মাধ্যমে, এটা দেখছিলাম না। এই ঘটনাটাকে ফটোলাইসিস বলে। এই ঘটনাটাকে কি বলে? ফটোলাইসিস। ওটা সম্ভবত বলি নাই, ওই ঘটনাকে ফটোলাইসিস বলে। লাইসিস মানে ভাঙি যাওয়া, ভাঙা, কিছু একটা ভাঙা। হ্যাঁ, আর ডিভিশন বলতে পারো, ডিভাইডিং বলতে পারো। ওকে, লাইসিস মানে ভাঙা। আর ফটো মানে হইলো আলো, অর্থাৎ আলোর উপস্থিতিতে যে প্রক্রিয়াগুলো সম্পন্ন হয় সেগুলোকে ফটোলাইসিস বলে। তাহলে এই যে ভাঙাটা, এই ভাঙাটা কিসের উপস্থিতি হয়? সূর্যের আলোর উপস্থিতি হয় বলছিলাম। তো সূর্যের আলোর উপস্থিতি হয় বিধায় এটাকে বলে ফটোলাইসিস। ঠিক একইভাবে এটিপি গঠন করে না, এটা এটিপি গঠন করে না, এখানে এটিপি এবং এটিপি গঠন করার প্রক্রিয়া কিন্তু একই। এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট থাকে, ইলেকট্রনটার মাধ্যমে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটটা যুক্ত হয়ে এটিপি তে রূপান্তরিত হয়। কারণ আমরা জানি এই ঘটনাটাকে ফসফোরাইলেশন বলে, কিন্তু এই ফসফোরাইলেশনটা হয় কিসের উপস্থিতিতে? আলোর উপস্থিতিতে। কারণ এই আলোর উপস্থিতিতে ঘটে বলে এটাকে ফসফোরাইলেশন বলে, ফটোফসফোরাইলেশন বলে। আই হোপ এই জিনিসটা আমি মিস করছিলাম, তোমাদেরকে বুঝাইতে পারছি। যাই হোক, এখন আমাদের শ্বসন। এবার শ্বসন, শ্বসনে কি? আমি গ্লুকোজ দেখলাম, গ্লুকোজটা ভাঙছে, লাইসিস হয়েছে, অর্থাৎ গ্লাইকোলাইসিস হচ্ছে। গ্লাইকোলাইসিস হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিডে কনভার্ট করছে। এক্ষেত্রে তার মানে আমরা জানি প্রক্রিয়া সম্পন্ন করতে হলে শক্তি লাগে। এক্ষেত্রে তার শক্তি লাগছে, গ্লুকোজটা ভাঙতে শক্তি লাগে হচ্ছে 2 অণু এটিপি বা দুইটা এটিপি লাগে। এবং এই যে প্রক্রিয়াটা হয়, এখানে আবার একটা জিনিস উৎপন্ন হয়, 4টা এটিপি এবং 2টা NADH2 এবং 4টা এটিপি। NADH2 কি সেটা আমরা একটু পরে দেখতেছি। এরপর এখানে এই পাইরুভিক অ্যাসিডটা অ্যাসিটাইল কোয়েতে রূপান্তরিত হয় বা অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করে, অ্যাসিটাইল ও এ। এবং এই পাইরুভিক অ্যাসিডটাও প্যারালালি অ্যাসিটাইল ও এই সৃষ্টি করে। এবং এই যে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হচ্ছে, এক্ষেত্রে এখান দিয়ে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় এবং এখান দিয়ে আর একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে বের হয়ে যায়। কারণ এই যে কার্বন ডাইঅক্সাইড গুলাই আবার আমরা নিঃশ্বাসের মাধ্যমে ফেলি এবং সেটা সালোক সংশ্লেষণে কাজে লাগে। যাই হোক, এবং এখান দিয়ে আবার প্রত্যেকটা থেকে একটা করে NADH2 উৎপন্ন হয়, NADH2 উৎপন্ন হয়, এখান দিয়ে আরেকটা NADH2 উৎপন্ন হয়। এরপর অ্যাসিটাইল কোয়েট থেকে এটা যায় হচ্ছে ক্রেবস চক্রে, ক্রেবস চক্র। এই যে ক্রেবস চক্র দুই পাশ থেকেই ক্রেবস চক্র, এই যে ক্রেবস চক্র, এই ক্রেবস চক্রটা আসলে হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। প্রথমে যে গ্লাইকোলাইসিস দেখলাম এবং গ্লাইকোলাইসিসের মাধ্যমে পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হলো এবং তারপর অ্যাসিটাইল কোয়ে, এই যে উপরে যে পার্ট
এটা ঘটে হচ্ছে আমাদের, সরি, এটা ঘটে হচ্ছে আমাদের সাইটোপ্লাজমে। কিসে? সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে। আর বাকি যে ক্রেবস চক্র এবং আরেকটা ইয়ে আছে, স্টেপ আছে, সেটা হচ্ছে দুইটাই ইলেকট্রন প্রবাহ তন্ত্র বা ইটিএস, ইটিএস এ আসে এবং সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে ঘটে। কিসে? মাইটোকন্ড্রিয়াতে। ক্রেবস চক্র এবং ইটিএস মাইটোকন্ড্রিয়াতে ঘটে। মাইটোকন্ড্রিয়া। ওকে, এখন এই যে অ্যাসিটাইল কোয়ে থেকে আমাদের ক্রেবস চক্রে আসলো এবং ক্রেবস চক্রে আসার ফলে আমাদের এখানে আসার সময় আরো কিছু জিনিস উৎপন্ন হয়। সেটা হচ্ছে প্রত্যেকটা ক্রেবস চক্র থেকে 3টা NaDH2, এখান থেকেও 3টা NaDH2 উৎপন্ন হয়। একটা FADH2, এখান থেকে একটা FADH উৎপন্ন হয়। এখান দিয়ে একটা GTP এবং এখান দিয়ে একটা GTP উৎপন্ন হয়। এখন এই যে FADH2 GTP এগুলা কি? তো যদি বলতে চাই, এগুলো হচ্ছে শক্তি। আলটিমেটলি শক্তি কি? আমরা জানি শক্তি আমাদের জন্য হচ্ছে এটিপি। তো এগুলো আলটিমেটলি এটিপি তে কনভার্ট হবে এবং আমরা আরো দেখছি যে কি এই প্রক্রিয়ায় 38টা অণু এটিপি তে রূপান্তরিত হয়। এখন বা এটিপি উৎপন্ন হয়। এই উৎপন্ন এটিপিটা আসলে আসে কোথা থেকে? এটিপি তো এখানে শুধু 4টা উৎপন্ন হয়, আর কোনো এটিপি আমরা দেখতেছি না, যার মধ্যে আবার 2টা এটিপি কিন্তু খরচ হয়ে গেছে। তাহলে আমাদের এটিপিটা আসলে কোথা থেকে, মানে আসলো কোথা থেকে? সেটা হচ্ছে NADP, NADH2, FADH2 এবং GTP থেকে। NADH2 কে যদি আমি বিশ্লেষণ করি, সোজা কথায় একটা NADH2 ইজ ইকুইভ্যালেন্ট টু 3 ATP। একটা NADH2 তে 3টা ATP শক্তি থাকে। আবার আমি যদি আরেকটু করি, FADH2 তে, একটা FADH2 তে 2টা ATP এবং একটা GTP, গুয়ানোসিন ট্রাইফসফেট, একটা GTP তে একটা ATP এর সমান শক্তি থাকে। তাহলে আমরা এখানে যতগুলো NADH2 উৎপন্ন হয়েছে সেগুলোকে আমরা প্রত্যেকটা NADH2 কে 3টা ATP করে ধরতে পারি, প্রত্যেকটা FADH2 কে 2টা করে ATP হিসেবে ধরতে পারি এবং একটা GTP কে একটা ATP হিসেবে ধরতে পারি। এখন আমরা যাও কোনো এখান দিয়ে আরো একটা ঘটনা ঘটে, এখানে 2 অণু কার্বন ডাই অক্সাইড নির্গত হয় এবং এখানেও 2 অণু কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। এখন আমরা জানি যে আমাদেরকে ছোটবেলা থেকে পড়ানো হয়েছে মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমাদের পাওয়ার হাউস। এখন মাইটোকন্ড্রিয়াকে আসলে পাওয়ার হাউস বলা হয় কেন, এটা কেউ বলে নাই। এটা হচ্ছে এখানে দেখেন, এই যে ক্রেবস চক্রতে আমাদের 3টা NADH2, FADH2 এবং GTP উৎপন্ন হয়েছে। অন্য কোন ধাপে কি এত শক্তি উৎপন্ন হয়েছে? 3টা NADH2, 6টা NADH2 এবং 2টা FADH2, 2টা GTP, সবকিছুই আমাদের মাইটোকন্ড্রিয়াতে রূপান্তরিত হচ্ছে। এই জন্যই আসলে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। যাই হোক, এখন আমরা যদি হিসেব করি যে এখানে কয়টা এটিপি রূপান্তরিত, কয়টা এটিপি উৎপন্ন হয়েছে। প্রথমে 2টা এটিপি আমি বাদ দিব, এটা নিট হিসেবটা অবশ্য আপনাদের বইতে আছে, বই থেকে দেখে নিয়েন। আমি যদি একটু ছোট্ট করে বুঝাই, নিট হিসাবটা আমি এখানে ছোট্ট করে একটু লিখে দিচ্ছি। আমাদের ক্লাস অনেক লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে আমি শর্টে শেষ করতেছি। ঠিক আছে, 2টা এটিপি খরচ হয়ে গেছে, তাহলে 4টা এটিপি উৎপন্ন হয়েছে, 4টা থেকে 2টা বাদ গেলে আর হচ্ছে 2টা এটিপি। তারপর 2টা NADH2, একটা NADH2 তে 3টা করে থাকে, 2টাতে 6টা এটিপি, 6 ATP। তারপর এখানে একটা NADH2 এই প্যারোবিক থেকে অ্যাসিটাইলে যাওয়ার সময়, এই প্যারোবিক থেকে অ্যাসিটাইলে যাওয়ার সময় আরেকটা NADH2, টোটাল 2টা NADH2, আবার 6 ATP। তারপর এখানে প্রত্যেকটা ক্রেবস চক্রে 3টা করে NADH2, তাহলে 3টা 3টা 6টা, 6টাতে প্রত্যেকটাতে 3টা করে থাকলে 6টাতে কয়টা হবে? 3 6 18টা, 18টা এটিপি। তারপর একটা করে FADH2 এখানে, একটা FADH2 এখানে, তাহলে 2টা FADH2, প্রত্যেক FADH2 তে 2টা করে থাকে, তাহলে 2টা FADH2 তে 4টা থাকবে, 4টা এটিপি। এবং এখানে 2টা GTP আছে, প্রত্যেকটা GTP ATP সমান, তাহলে 2টা এটিপি। আমরা যদি এবার সবগুলাকে যোগ করি তাহলে কয়টা হয়? 2 এ 6 8, 8 এ 6 14, 14 আর 18 32, 6 6 12, 14, 14 আর 18 কত? 14 আর 18 হচ্ছে 14 আর 18 কত? 14 আর 18 কত? আরে 32, 14 আর 18 32, তারপর 32 আর 4 36 এবং 2 38। আচ্ছা হ্যাঁ পাইছি। যাই হোক, 2 6 8, 8 6 14, 14 18 32, 32 4 36, 36 2 38, টোটাল 38 অণু ATP
রূপান্তর মানে উৎপন্ন হয়েছে আমাদের টোটাল যেই শ্বসন প্রক্রিয়াটা আছে সেই শ্বসন প্রক্রিয়া। আমি উপরেরটা একটু মুছে দিচ্ছি যাতে শ্বসন প্রক্রিয়াটা আমাদের দেখতে একটু সুবিধা হয়। উপরেরটা একটু মুছে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের সাইটোপ্লাজম এটা মুছে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের যেই শ্বসন প্রক্রিয়া, সেটা গ্লুকোজ 2 অণু পাইরুভিক অ্যাসিড সৃষ্টি করে, 2 অণু পাইরুভিক অ্যাসিড প্রত্যেকটা অ্যাসিটাইল করে সৃষ্টি করে, যার সৃষ্টি করার মাধ্যমে NADH2 এবং কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হয়। প্রত্যেকটা অ্যাসিটাইল করে আবার ক্রেবস চক্রাতে যায়, 3টা NADH2 একটা FADH2 একটা জিটিপি, এবং এখানেও 3টা NADH2 একটা FADH2 একটা জিটিপি, এবং তারপর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে এগুলা কি হয়, প্রত্যেকটা NADH2 FADH2 এবং জিটিপি এবং এটিপি সবকিছু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে এটিপি তে কনভার্ট হয়, এবং আমরা হিসেব করে দেখলাম টোটাল 38টা অণু এটিপি উৎপন্ন হয় ওই পুরো প্রক্রিয়ায়। তাহলে এভাবে করে আমাদের প্রতিনিয়ত এটা করতে থাকে, আমরা যে খাবার খাই সেই খাবারের সঞ্চিত শক্তিগুলো আমাদের এটিপিতে কনভার্ট হয়, এবং এই এটিপিতে কনভার্ট হওয়ার সময় যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় সেটা আবার উদ্ভিদ নিয়ে উদ্ভিদের যে সালোকসংশ্লেষণ আছে সেটা কমপ্লিট করে। তো সবাদ শ্বসন এটাই ছিল। অবাত শ্বসন নিয়ে যদি আমি বেশি মানে তেমন কিছু নাই বলার, অবাত শ্বসনে কিছুই না। অবাত শ্বসনের সিস্টেম একই, প্রথমে একটা গ্লুকোজ হয়, অবাত শ্বসন হয় অক্সিজেনের অনুপস্থিতিতে। সাধারণত নিম্ন শ্রেণীর জীবগুলোর মধ্যে অবাত শ্বসন হয় অক্সিজেনের অনুপস্থিতিতে। খাবার খুব কম পরিমাণ জারিত হয় এবং খুব কম পরিমাণ শক্তি উৎপন্ন করে। এটা যদি আমরা হিসেব করি, ক্যালকুলেশন করি, এটা 2 অণু এটিপি সমান। এখন এই ঘটনাটা কিভাবে হয়? গ্লুকোজ ভাঙে গ্লাইকোলাইসিস অবাত শ্বসনেও থাকে। গ্লাইকোলাইসিসের মাধ্যমে পাইরুভিক অ্যাসিড এবং পাইরুভিক অ্যাসিড 2 অণু পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হয়। গ্লাইকোলাইসিস পর্যন্ত সবাত শ্বসন যা, অবাত শ্বসনের সিস্টেমটা একই রকম। তারপর পাইরুভিক অ্যাসিড থেকে সবাত শ্বসনে সৃষ্টি হলো অ্যাসিটাইল কোয়ে, কিন্তু অবাত শ্বসনে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয় না, বরং অবাত শ্বসনে সৃষ্টি হয় ইথাইল অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড। ইথাইল অ্যালকোহল বলতে আমরা যেটাকে ইথানল নামে চিনি, ইথানল, ওই ইথানলটা সৃষ্টি হয় এবং ল্যাকটিক অ্যাসিডটা সৃষ্টি হয়। এভাবে করে অবাত শ্বসন আমাদের শেষ হয়ে যায়। আমাদের না, এটা নিম্ন শ্রেণীর জীবদের মধ্যে হয়, এবং উন্নত শ্রেণীর জীবদের মধ্যে শ্বসনটা আসলে এভাবে হয়। এরই মাধ্যমে আমাদের সবাত শ্বসন এবং অবাত শ্বসন, অন্ধকার পর্যায়ে, আলোক পর্যায়ে, রিচার্জেবল ব্যাটারি, ফসফোরাইলেশন, ডিফসফোরাইলেশন, এটিপি, জীবনী শক্তি সবকিছুই শেষ। তো আশা করি আমি পুরো অধ্যায়ে খুব লিমিটেড টাইমের মধ্যে পুরো অধ্যায় এ থেকে যা কিছু শেখা সম্ভব সবকিছু শেখাইতে পারছি। তারপরেও কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আমাদের কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে জানাইতে পারেন। যারা নতুন আমাদের ভিডিওগুলো দেখছেন তারা আমাদের চ্যানেলটা, যদি আমাদের ক্লাস থেকে কিছুই শিখতে পারেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন, এবং আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকৃত হতে পারে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।